হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 2-এর অ্যাক্টিভিটিগুলো তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অল্টারনেটিভস মানে বিকল্প। নিচের দেওয়া বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো প্রথমেরটা, এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং। সম্রাট আকবর হাঁটছিলেন ইন হিজ প্যালেস, তার প্রাসাদে, ইন দ্য রয়্যাল গার্ডেন, রাজকীয় বাগানে, ইন দ্য হাউস অফ বীরবল, বীরবলের বাড়িতে। তাহলে সম্রাট আকবর কোথায় হাঁটছিলেন আমরা জানি, তাহলে এখানে অ্যান্সার হবে ইন দ্য রয়্যাল গার্ডেন। বি, বীরবল ওয়াজ আকবরস। বীরবল ছিলেন আকবরের মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। ট্রাস্টেড আর ফেথফুল দুটো মানেই কিন্তু বিশ্বস্ত। আকবরের সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী। গ্রিডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার। গ্রিডি মানে লোভী আর আনফেথফুল মানে অবিশ্বস্ত। লোভী এবং অবিশ্বস্ত মন্ত্রী। এবং 3 নম্বর আছে রাইফেল। রাইফেল মানে হচ্ছে শত্রু। তাহলে বীরবল আকবরের সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী ছিল, সেটাই আমরা জানি। তাহলে এখানে অ্যান্সার হবে একেরটা। সি, দ্য এম্পায়ার ওয়াজ হ্যাপি, কাম, ওয়ারিড। দ্য এম্পায়ার ওয়াজ মানে সম্রাট ছিলেন, হ্যাপি মানে খুশি, কাম মানে শান্ত, আর ওয়ারিড, ওয়ারিড মানে উদ্বিগ্ন। তাহলে এম্পায়ার কেমন ছিলেন আমরা জানি, এখানে হবে ওয়ারিড। ডি, দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ। পৃথিবীতে সবচেয়ে দ্রুততম জিনিস কি? দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মন, বুলক কার্ট মানে গরুর গাড়ি, আর হর্স ঘোড়া। তাহলে কোনটা আমরা জানি, এখানে অ্যান্সার হবে দ্য হিউম্যান মাইন্ড। ই, দ্য নেইবার ওয়াজ আউটউইটেড বাই। দ্য নেইবার মানে প্রতিবেশী, ওয়াজ আউটউইটেড কৌশলে পরাস্ত হয়েছিলেন, বাই কার দ্বারা? আকবর, বীরবল না দ্য নেইবার্স ফ্রেন্ড? আকবরের দ্বারা, বীরবলের দ্বারা, না প্রতিবেশীর বন্ধুর দ্বারা? তাহলে কার দ্বারা পরাস্ত হয়েছিলেন আমরা জানি, তাহলে এখানে অ্যান্সার হবে বীরবল। Or activity 2, identify which of the following statements are true and which are false. Identify মানে চয়ন করো বা নির্বাচন করো কোনটি সঠিক স্টেটমেন্ট, মানে এই নিচে দেওয়া বাক্যগুলির মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যে। যেটা সত্য তার পাশে টি লিখতে হবে, আর যেটা মিথ্যে তার পাশে এফ লিখতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে একটি সাপোর্টিং স্টেটমেন্ট দাও। সাপোর্টিং স্টেটমেন্ট বলতে একটা বাক্য যেটা আমরা এই টেক্সটের মধ্যে পাবো, যেটা প্রমাণ করে যে এই বাক্যগুলো সত্যি না মিথ্যা। তাহলে দেখো প্রথমেরটা কি আছে, এ, এম্পায়ার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন। এম্পায়ার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড, সম্রাট আকবর খুবই উদ্বিগ্ন ছিলেন, হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন যখন তিনি তার বাগানে রোমিং মানে ঘোরাফেরা করছিলেন, তখন তিনি খুব উদ্বিগ্ন ছিলেন। এম্পায়ার আকবর সত্যিই উদ্বিগ্ন ছিলেন, তাই এখানে টি হবে অর্থাৎ ট্রু, আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। বি, দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর। আকবরের বাগানে কোনো ফুল বা ফল ছিল না। সত্যি কি ছিল না? কিন্তু আমরা তো টেক্সট থেকে দেখেছি যে তার বাগানে খুব সুন্দর সুন্দর ফুল এবং বিভিন্ন আকার এবং আকৃতির ফুল এবং সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফল গোটা রাজ্যের মধ্যে তার বাগানেই ছিল। তাহলে এইটা হয়ে যাবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ মানে তার বাগানে সারি সারি গাছ ছিল, দ্যাট প্রডিউসড যেগুলো উৎপাদন করতো, দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম যেগুলো গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো ফল উৎপাদন করতো। সি, বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাভেলস। বীরবল ওয়াজ ইনডিফারেন্ট মানে ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। বীরবল আকবরের সমস্যা সম্পর্কে উদাসীন ছিলেন, মানে তার সমস্যা নিয়ে বীরবলের কোনো মাথা ব্যথাই ছিল না। এটা কি সত্যি, না বীরবল তার সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছিলেন? তাহলে এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর
ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ? ওয়াইস বীরবল মানে জ্ঞানী বীরবল নোটিসিং দিস, এটা লক্ষ্য করে আক্সড আকবর, আকবরকে জিজ্ঞেস করেছিলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও হে মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কি আপনাকে সমস্যার মধ্যে ফেলেছে? ডি, বীরবল সাকসিডেড ইন অ্যান্সারিং টু আকবরস কোয়ারি। বীরবল সফল হয়েছিলেন ইন অ্যান্সারিং, উত্তর দিতে, টু আকবরস কোয়ারি, আকবরের প্রশ্নের উত্তর দিতে বীরবল সফল হয়েছিলেন। তাহলে সত্যি সফল হয়েছিলেন, তাহলে এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোশ্চেন। বীরবল অফার্ড মানে বীরবল প্রদান করেছিলেন, টু অ্যান্সার হিজ কোশ্চেন, তার প্রশ্নের উত্তর। হি সেড, তিনি বলেছিলেন, ইউর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। তিনি বলেছিলেন যে আমার ম্যাজেস্টি এটা হলো মানুষের মন। ই, দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল। দ্য পিপল অফ আকবরস কোর্ট মানে আকবরের সভায় যে লোকেরা ছিল তারা অ্যাডমায়ার্ড মানে প্রশংসা করলো দ্য উইজডম অফ বীরবল। উইজডম মানে জ্ঞান, তাহলে আকবরের সভাতে যে লোকেরা ছিল তারা বীরবলের জ্ঞানের প্রশংসা করলো। সত্যি লোকেরা তার জ্ঞানের প্রশংসা করেছিল, তাই এটা হয়ে যাবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, অল অ্যারাউন্ড পিপল আর অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড। অল অ্যারাউন্ড চারিপাশে, পিপল লোকজন, আর অ্যামেজড অবাক হয়ে গিয়েছিল, অ্যান্ড অ্যাট দ্য উইজডম অফ বীরবল বীরবলের জ্ঞান দেখে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড এবং মানুষের মনের ক্ষমতা দেখে। অ্যাক্টিভিটি 3, হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস? এই যে বর্তমান পাঠ্যটা যেটা আমরা পড়লাম সেটা কী ধরনের পাঠ্য? ইট ইজ এ প্লে মানে নাটক, এসে মানে উপন্যাস, আর 3 নম্বর আছে স্টোরি মানে গল্প। তাহলে এই যে আমরা টেক্সটটা পড়লাম সেটা কী ধরনের টেক্সট? তাহলে হবে ইট ইজ এ স্টোরি, এটা হবে অ্যান্সার। এরপর দেখো অ্যাক্টিভিটি 4, গিভ অ্যানাদার টাইটেল টু দ্য স্টোরি। এই যে গল্পটা পড়লাম তার অন্য একটা টাইটেল দাও, একটা অন্য নামকরণ করো। গিভ রিজন ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে কারণ দেখাও। অ্যানাদার টাইটেল অফ দ্য স্টোরি মে বি ওয়াইস বীরবল। অন্য একটা নাম এই গল্পটার হতে পারে ওয়াইস বীরবল, জ্ঞানী বীরবল। অ্যাজ, যেহেতু বীরবল হ্যাজ সলভড এ প্রবলেম বাই হিজ উইজডম, যেহেতু বীরবল একটা সমস্যার সমাধান করেছে তার জ্ঞানের মাধ্যমে বা জ্ঞানের দ্বারা। অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে মিনিংফুলি, মানে যেন একটা মানে দাঁড়ায়, একটা অর্থ তৈরি হয়। কারণ অর্থহীন কোনো বাক্যকে বাক্য বলা যায় না, শুধুমাত্র শব্দের সঙ্গে শব্দ সাজিয়ে দিলেই সেটা বাক্য হয় না। তাহলে দেখো 1 নম্বর কী আছে, আকবর আস্কড বীরবল। আকবর বীরবলকে বলেছিল, কি বলেছিল? টু সলভ এ রিডল দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম। টু সলভ এ রিডল, একটা ধাঁধার সমাধান করতে, দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম, যেটা তাকে সমস্যার মধ্যে ফেলেছিল। বি, মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজেলড। বেশিরভাগ মানুষজন যারা আকবরের সভাতে ছিলেন ওয়ার পাজেলড, হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন বা হতভম্ব হয়ে গিয়েছিলেন। হিয়ারিং দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর। হিয়ারিং মানে শুনে, দ্য কোশ্চেন প্রশ্নটা, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে সমস্যার মধ্যে ফেলেছিল। এই প্রশ্নটা শুনে আকবরের সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। সি, ড্যাশ উইথড্রু হিজ ক্লেম ইমিডিয়েটলি। কে উইথড্রু মানে ফিরিয়ে নিয়েছিল হিজ ক্লেম, তার দাবিটা, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ। কে তার দাবিটা তৎক্ষণাৎ ফিরিয়ে নিয়েছিল? বিইং আউটউইটেড বাই বীরবলের দ্বারা পরাস্ত হয়ে, বীরবল তো তাকে বুদ্ধির মাধ্যমে কৌশলে পরাস্ত করেছিল, তাই বীরবলের দ্বারা পরাস্ত হয়ে দ্য নেইবার, এরপর বাকিটা হবে উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, প্রতিবেশী তার দাবি ফিরিয়ে নিয়েছিল। ডি, ড্যাশ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। দ্য ফাস্টেস্ট থিং সবচেয়ে দ্রুততম জিনিস অন আর্থ পৃথিবীতে। দ্য হিউম্যান মাইন্ড ইজ, হিউম্যান মাইন্ড মানে মানুষের মন, ইজ ভার্বটা এখানে দিতে হবে, বাকিটা দেওয়াই আছে, দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। নিচের তালিকাটি সম্পন্ন করো
পাঠ্য থেকে তথ্য নিয়ে। তাহলে দেখো দুটো কলাম আছে, একদিকে আছে কজ আর একদিকে এফেক্ট। কজ মানে কারণ আর এফেক্ট মানে ফল। তাহলে একদিকে কারণ লিখতে হবে আর অন্যদিকে তার ফল লিখতে হবে। তাহলে দেখো প্রথমটা দেওয়া আছে এফেক্টের দিকে অর্থাৎ ফলের দিকে কী আছে, আকবর ওয়াজ ট্রাভেলড, আকবর সমস্যার মধ্যে ছিলেন। এর কারণ কী ছিল, হি কুড নট সলভ এ রিডল, তিনি একটা ধাঁধার সমাধান করতে পারেননি। 2, এটা কজের দিকে আছে অর্থাৎ কারণের দিকে। এম্পায়ার আকবর আস্কড বীরবল টু সলভ এ রিডল, সম্রাট আকবর বীরবলকে বলেছিলেন একটা ধাঁধার সমাধান করতে। এর ফলে কী হয়েছিল, বীরবল সেড দ্যাট হি উড সার্টেনলি গিভ দ্য অ্যান্সার টু হিজ কোশ্চেন। বীরবল সেড দ্যাট, বীরবল বলেছিল যে হি উড সার্টেনলি, সে নিশ্চিতভাবেই গিভ দ্য অ্যান্সার, উত্তর দেবে, টু হিজ কোশ্চেন, তার প্রশ্নের। 3, এটা এফেক্টের দিকে আছে অর্থাৎ ফলের দিকে। দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। দ্য নেইবার, প্রতিবেশী, ওয়ান্টেড টু চার্জ মানি, তার কাছ থেকে টাকা নিতে চাইলেন, ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, কুয়ো থেকে জল তোলার জন্য। এর কারণ কী ছিল, অ্যাকর্ডিং টু দ্য নেইবার হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। অ্যাকর্ডিং টু দ্য নেইবার মানে প্রতিবেশীর মতে, হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে শুধুমাত্র তার কুয়োটা বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, কুয়োর মধ্যে থাকা জলটা নয়। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াট ওয়ার দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভড। হোয়াট ওয়ার দ্য থিংস, জিনিসগুলো কী কী, দ্যাট, যেগুলো, দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভড, যেগুলো মহান সম্রাট আকবর ভালোবাসতেন। দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভড আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। আর্টস মানে কি, কলা, সায়েন্স মানে বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, আর মিউজিক মানে সঙ্গীত। তাহলে দ্য গ্রেট এম্পায়ার আকবর লাভড আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। মহান সম্রাট আকবর ভালোবাসতেন কলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীত। বি, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, কেন আকবরের মনে শান্তি ছিল না। আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ হি কুড নট সলভ রিডল। আকবরের মনে কোনো শান্তি ছিল না কারণ তিনি একটা ধাঁধার সমাধান করতে পারেননি। সি, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, দর্শকদের মধ্যে থেকে মানুষটি কী সমস্যা উপস্থাপন করেছিল। দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স কমপ্লেন্ড দ্যাট, কমপ্লেন মানে কি, অভিযোগ করা, দর্শকদের মধ্যে থাকা মানুষটি অভিযোগ করেছিল যে হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার প্রতিবেশী তাকে তার কুয়োটা বিক্রি করেছে। বাট, কিন্তু, হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম ইট, যখন সে এই কুয়ো থেকে জল তুলতে যাচ্ছে, হিজ নেইবার ওয়াজ আস্কিং মানি, তার প্রতিবেশী তার কাছ থেকে টাকা চাইছে, সেইং দ্যাট, এই বলে যে হি হ্যাড জাস্ট সোল্ড দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট, সে শুধুমাত্র কুয়োটাই বিক্রি করেছে, কুয়োর মধ্যে থাকা জলটা নয়। ডি, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, বীরবল কীভাবে সমস্যাটার সমাধান করলেন। বীরবল সলভড দ্য প্রবলেম উইথ দ্য হেল্প অফ দ্য হিউম্যান মাইন্ড, বীরবল সমস্যাটার সমাধান করেছিলেন মানুষের মনের সাহায্য নিয়ে। হি ক্লেমড দ্যাট, তিনি দাবি করেছিলেন যে দ্য নেইবার শুড বি পেয়িং রেন্ট ফর কিপিং ওয়াটার ইন দ্য ওয়েল। হি ক্লেমড দ্যাট, তিনি দাবি করেছিলেন যে দ্য নেইবার শুড বি পেয়িং রেন্ট, মানে প্রতিবেশীরই টাকা দেওয়া উচিত ফর কিপিং ওয়াটার, জল রাখার জন্য, ইন দ্য ওয়েল, কুয়োর মধ্যে জল রাখার জন্য। অ্যান্ড দ্য নেইবার বিইং আউটউইটেড বাই বীরবল উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। অ্যান্ড, এবং দ্য নেইবার, প্রতিবেশীটি, বিইং আউটউইটেড, কৌশলে পরাস্ত হয়ে, বাই বীরবলের দ্বারা, উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে তার দাবি ফিরিয়ে নিলেন। অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, দ্য ওয়ার্ডস, শব্দগুলিকে, ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে, হুইচ আর দ্য সিনোনিমস, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ বা একই অর্থের শব্দ, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো নিচে যে শব্দগুলো দেওয়া আছে 4টি শব্দ, এই শব্দগুলোর যা মানে, ওই একই মানের শব্দ আমরা টেক্সটে পেয়েছি, সেই টেক্সট থেকে সেই শব্দগুলোকে খুঁজে বের করে এই শব্দগুলোর পাশে লিখতে হবে। কনফিউজড মানে হচ্ছে হতবুদ্ধি, পাজলড মানেও হতবুদ্ধি, এটা আমরা টেক্সটে পেয়েছি। এরপর আছে ডিমান্ড মানে দাবি করা,
এটা হবে ক্লেম, ক্লেম মানেও দাবি করা। সি আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে বিতর্ক, আর এখানে এটা হবে ডিসপিউট, ডিসপিউট মানেও বিতর্ক। তারপর আছে সারপ্রাইজড, সারপ্রাইজড মানে বিস্ময় করা, বিস্ময়কর আর বা অবাক হয়ে যাওয়া, আর এখানে অ্যামেজড, অ্যামেজড মানেও বিস্ময় বা অবাক হয়ে যাওয়া। অ্যাক্টিভিটি 9, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো, নিচের শূন্যস্থানগুলিকে সম্পূর্ণ করো উইথ দ্য প্রপার ডিগ্রি, সঠিক ডিগ্রি দিয়ে, অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঠিক ডিগ্রি দিয়ে এগুলো পূর্ণ করো। তাহলে অ্যাডজেক্টিভ কি আগে একটু বলে দিই। অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এখানে আমাদের ডিগ্রি চেঞ্জ করতে হবে। ডিগ্রি আমি যখন গ্রামার করাবো তোমাদের তখন আরও খুব ভালো করে বোঝাবো। তো এখন ছোট্ট করে একটু বলে দিই এইটা করানোর জন্য অ্যাক্টিভিটিটা। ডিগ্রি মানে হলো তুলনা। ডিগ্রি 3 প্রকারের হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। এর মধ্যে পজিটিভ ডিগ্রি বলতে সমতা বোঝায়, যখন দুটি মানুষের মধ্যে সমতা বোঝায় তখন পজিটিভ ডিগ্রি হয়। যখন দুটি মানুষের মধ্যে তুলনা বোঝায় তখন হয় কম্পারেটিভ ডিগ্রি। আর যখন দুয়ের অধিক মানুষের মধ্যে তুলনা বোঝায় তখন হয় সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কি বললাম? ডিগ্রি মানে তুলনা, ডিগ্রি 3 প্রকারের, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি বলতে দুজনের মধ্যে সমতা বোঝায়, কম্পারেটিভ মানে দুজনের মধ্যে তুলনা বোঝায়, আর সুপারলেটিভ বলতে দুয়ের অধিক জনের মধ্যে তুলনা বোঝায়। এবার ডিগ্রি করার বেশ কিছু নিয়ম আছে, যেমন পজিটিভ ডিগ্রি কখন হবে কী করে বুঝবো? পজিটিভ ডিগ্রি যখন হবে মানে অ্যাডজেক্টিভের তো ডিগ্রিটা হবে, পজিটিভ ডিগ্রি হলে অ্যাডজেক্টিভটার কোনো পরিবর্তন হয় না। যেমন দেখো এখানে তোমাদের প্রত্যেকটা লাইনই ব্র্যাকেটের মধ্যে একটা করে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। প্রথমে আছে লং, তারপর বিজি, তারপর কেয়ারফুল, তারপর থিন, তারপর ওয়াইজ, তারপর ফার, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যখন পজিটিভ ডিগ্রি হবে তখন এই অ্যাডজেক্টিভগুলোর কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই বসে যাবে। এবং কী করে বুঝবো পজিটিভ ডিগ্রি হবে? আমি তো বললাম যে তুলনা বোঝাবে, এই সমতা বোঝাবে দুজনের মধ্যে, কিন্তু বোঝার আর একটা সহজ পদ্ধতি আছে। এই অ্যাডজেক্টিভটা যেখানে বসবে তার আগেও পরে অ্যাজ থাকবে, মানে দুটো অ্যাজ থাকবে, আগেও অ্যাজ থাকবে, পরেও অ্যাজ থাকবে। কম্পারেটিভ কী করে বুঝবো? কম্পারেটিভ আগে বলি, অ্যাডজেক্টিভটার পরিবর্তন হবে। জেনারেলি কম্পারেটিভ ডিগ্রি করার জন্য অ্যাডজেক্টিভের সঙ্গে ই আর যোগ করতে হয়, ই আর আর এই দুটো লেটার মধ্যে যোগ করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী নিয়ম আছে, যেমন মোর বা লেস যোগ করতে হয়। তো কী করে বুঝবো? বললাম দুজনের মধ্যে তুলনা বোঝাবে। আরও একটা সহজ পথ আছে, সেটা হলো যে অ্যাডজেক্টিভটা ডিগ্রি হবে তারপরেই ঠিক দেখবে দ্যান আছে, THAN, একটা দ্যান বসবে। এইভাবে আমরা বুঝতে পারি যেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। আর সুপারলেটিভের ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি দুয়ের অধিক জনের মধ্যে তুলনা বোঝাবে, সেটা থেকে দেখে আমরা বুঝতে পারবো যে সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যে অ্যাডজেক্টিভটার সুপারলেটিভ ডিগ্রি হবে তার আগে দা বসবে, TH, দা বসবে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভটা হবে তার সঙ্গে EST যোগ হয়, জেনারেলি EST যোগ হয়। এছাড়াও আরও কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, যেমন মোস্ট, লিস্ট, এইসব যোগ হয় অ্যাডজেক্টিভের সঙ্গে। তো চলো দেখি, যখন আমি তোমাদের আবার গ্রামার করবো তখন আরও ভালো করে বোঝাবো। তো এখন দেখো এটা কী আছে, শিলা হ্যাজ দ্য ড্যাশ হেয়ার ইন দ্য ক্লাস, ব্র্যাকেট আছে লং মানে লম্বা। শিলা হ্যাজ দ্য, শিলার আছে, হেয়ার ইন দ্য ক্লাস, ক্লাস দেখো ক্লাস মানে কি শ্রেণী, অর্থাৎ শ্রেণীতে একটা শ্রেণীতে অনেকে থাকে, দুয়ের অধিকজন থাকে, তাহলে বুঝতেই পারছো দুয়ের অধিকজনের মধ্যে তুলনা বোঝালেই সুপারলেটিভ ডিগ্রি হবে আমি বলেছি, তাহলে এখানে হবে সুপারলেটিভ ডিগ্রি। আর একটাও দেখো এখানে সি হ্যাজ দা আছে, অর্থাৎ শূন্যস্থানে আমরা তো অ্যাডজেক্টিভটা বসাবো, তার আগে দেখো দা আছে, অর্থাৎ বুঝতেই পারছো এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি হয় লংগেস্ট, তাহলে এখানে হবে শিলা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস, শিলার ক্লাসের শ্রেণীর মধ্যে সবচেয়ে লম্বা চুল আছে। বি, মিস্টার ঘোষাল ইজ ড্যাশ বিজি দেন মিস্টার পাটনাইক। দেখো এখানে দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, মিস্টার ঘোষাল আর মিস্টার পাটনাইক দুজন আছে, দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে। আর এখানে দেখো দ্যান আছে, অর্থাৎ কী বলেছি, দ্যান থাকলে কম্পারেটিভ ডিগ্রি হবে, তাহলে বিজির কম্পারেটিভ ডিগ্রি হবে। এখানে হবে বিজিআর, BUSIER, ওয়াইটা উঠে যাবে, উঠে IER হবে। মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দেন মিস্টার পাটনায়ক, মিস্টার ঘোষাল মিস্টার পাটনায়কের থেকে বেশি ব্যস্ত। সি, উই শুড বি ড্যাশ ইন আওয়ার স্পিচ, উই শুড বি
এখানে দেখো, এখানে কিন্তু দেন নেই, কিন্তু দেখো সবসময় যে দেন থাকবে তারও মানে নেই, কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রি হবে। এখানে কি বোঝাচ্ছে দেখো মানেটা, উই শুড বি আমাদের হওয়া উচিত ড্যাশ ইন আওয়ার স্পিচ, আমাদের বক্তৃতার সময়। আমার বক্তৃতা, আর এখানে ব্যাকেটে আছে কেয়ারফুল অর্থাৎ যত্নবান। তাহলে আমাদের বক্তৃতার সময় আমাদের কী হওয়া উচিত, আরও যত্নবান। তাহলে এখানে হবে উই শুড বি মোর কেয়ারফুল। এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, এবং আমি বললাম কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় যে ইয়ার যোগ হবে তা নয়, কখনো কখনো মোর বা লেস এগুলোও যোগ হয়। তাহলে এখানে মোর হবে, উই শুড বি মোর কেয়ারফুল ইন আওয়ার স্পিচ। আমরা আমাদের বক্তৃতার সময় আরও আমাদের বক্তৃতার সময় আরও সতর্ক হওয়া উচিত বা আরও যত্নবান হওয়া উচিত। ডি, সেনা ওয়াজ ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ প্রলয়। প্রথমেই দেখো এখানে দুজনের কথা বলা আছে, অর্থাৎ সুপারলেটিভ হচ্ছে না, হয় কম্পারেটিভ নয় পজিটিভ হবে। কিন্তু দেখো আমি কি বলেছি, পজিটিভের সমতা বোঝাবে এবং দুটো অ্যাজ থাকবে। দেখো শূন্যস্থানের আগে একটা অ্যাজ আছে, তারপরেও একটা অ্যাজ আছে, অর্থাৎ সেনা ওয়াজ ইজ অ্যাজ থিন অ্যাজ প্রলয়, মানে সেনা ওয়াজ প্রলয়ের মতোই রোগা। থিন মানে রোগা জানো, তাহলে দুজনের মধ্যেই সমতা বোঝাচ্ছে। ই, দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ অফ অল। দেখো এখানে অল আছে, অল মানে কি সবাই, অর্থাৎ একজনের কথা, এখানে দুজনের থেকেই বেশি লোকের কথাই বলা হচ্ছে, লোক নয়। দ্য আউল, এখানে প্যাঁচার কথা বলা হচ্ছে। দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ অফ অল, সবার মধ্যে প্যাঁচাই বেশি বুদ্ধিমান। বুদ্ধিমান নয়, জ্ঞানী, ওয়াইজ মানে জ্ঞানী। তাহলে আর এদিকে দেখো দা আছে, অর্থাৎ বুঝতে পারছো এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল, ওয়াইজেস্ট WIACEST, যেহেতু শেষে ই আছে তাই শুধু এস আর টি যোগ হলো। ইফ হিজ হাউস ইজ ড্যাশ অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীবস। দেখো হিজ হাউস তার বাড়িটা, ইজ হয়, ড্যাশ অ্যাওয়ে দূরে, ফ্রম মাই হাউস দেন সঞ্জীব। এখানে দুজনের কথা বলা হচ্ছে, আর প্লাস এখানে দেন আছে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি হবে। কিন্তু এখানে যে রূপটা হবে সেটা হবে ফার্দার, FARTHER, শুধু ইয়ার না, THও যোগ হবে এর সঙ্গে। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নিচের শূন্যস্থানটি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট মানে জানো তোমরা বর্তমানকাল, আর পাস্ট মানে অতীতকাল। দুটোই একই জিনিস, শুধু একটু পরিবর্তন, টেন্সের পরিবর্তন। যেটা বর্তমানে ঘটছে সেটা আগে বলে কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে যে ঘটনাটা অনবরত ঘটেই চলেছে, মানে ঘটে যাচ্ছে, এখনও চলছে। তাহলে বর্তমানকালে কোনো কাজ চলছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আর অতীতকালে কোনো কাজ চলছিল, তখনও চলছিল, সেটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তাহলে প্রথমে বলি আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন। প্রথমে সাবজেক্ট হবে, তারপর বি ভার্ব মানে অ্যাম ইজ আর হবে, তারপর মেন ভার্ব হবে, প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি হবে। বাকিটা আর বলছি না, যেহেতু এটুকুই দরকার, শুধু আমাদের ভার্বটা বসাতে হবে, তাই এটুকুই বললাম। সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, তারপর মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হবে, ব্যাস। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে একই রকম, প্রথমে সাবজেক্ট, শুধু তারপর বি ভার্বটা পাল্টে যাবে, বি ভার্বের পাস্ট ফর্ম হবে, অ্যাম ইজ আরের জায়গায় হবে ওয়াজ ওয়ার, ওয়াজ বা ওয়ার প্লাস মেন ভার্ব প্লাস তার সঙ্গে আইএনজি যোগ। তাহলে দেখো এরটা, ইট ড্যাশ রেইন ব্যাকেটে আছে, আর নাও, নাও মানে কি এখন, এখন মানে বর্তমানকাল, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে হবে ইট ইজ রেইনিং নাও। দেখো একদম স্ট্রাকচারে ফেলে দিলাম, ইটটা সাবজেক্ট, তারপর বি ভার্ব বসিয়েছি, ইটের সঙ্গে যেহেতু ইজ হয় তাই ইজ, তারপর মূল ভার্ব রেইন, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, ইট ইজ রেইনিং নাও। বি, ডক্টর মনমোহন সিং ড্যাশ ভিজিটটা ব্যাকেটের মধ্যে আছে কলকাতা টুডে। দেখো এখানে টুডে আছে, টুডে মানে কি আজকে, অর্থাৎ বর্তমানকাল। তাহলে এখানে হবে ডক্টর মনমোহন সিং সাবজেক্ট, তারপর বি ভার্ব সিঙ্গুলার যেহেতু ইজ হবে, তারপর মেন ভার্ব ভিজিট, তার সঙ্গে আইএনজি যোগ হবে, ভিজিটিং কলকাতা টুডে, ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং কলকাতা টুডে। সি, হরি ড্যাশ ব্যাকেটে স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে। ইয়েস্টারডে আছে মানে গতকাল, অর্থাৎ অতীতের ঘটনা, তাই এখানে হবে হরি, যেহেতু সিঙ্গুলার তাই এখানে হবে ওয়াজ, এবার স্টাডি, তারপর আইএনজি যোগ তার সঙ্গে, হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM
yesterday. D. The boys dash back at a play in the field now. আবার আছে নাও আছে, নাও মানে কি এখন অর্থাৎ বর্তমানকাল, তার এখানে হবে দ্য বয়েজ, যেহেতু প্লুরাল তার এখানে হবে দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। তারপর ই, রহিম ড্যাশ ব্যাক এট এ টক টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। এখানে দেখো কল্ড আছে, কল্ড মানে কি ডাকলো, অর্থাৎ এটা অতীতের রূপ, তাই এখানে এটা পাস্ট টেন্স হবে। রহিম সিঙ্গুলার, তাই রহিমের সঙ্গে ওয়াজ হবে, রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। তাহলে এখানেই আজকে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশান তোমরা কোনোভাবে মিস না করে ফেলো। থ্যাংক ইউ।